দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসীন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন আবার ঐক্যমত্য কমিশনের এ দফার বৈঠক শুরু হয়েছে এবং প্রথম দিনের বৈঠকে জামাত ছাড়া সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। জামাত একটি বিশেষ কারণে আজকের বৈঠকটি প্রতীকী অর্থ বর্জন করেছে, ফলে ঐক্যমতের খুব কাছাকাছি রাজনৈতিক দলগুলো এবং কমিশন পৌঁছাতে পারলো কিনা সেটি একটি আলোচনার বিষয়। সেই সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের স্পষ্টতা সম্ভবত হয়েছে, বিশেষ করে লন্ডনের প্রফেসর ইউনিসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকে রমজানের আগেই নির্বাচনের বিষয়ে যে একটা নীতিগতভাবে তারা দুই নেতা একমত হয়েছেন সেটা কতখানি বাস্তবায়িত হয় তার দিকেও সবাই নজর রাখছে। সেসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আজাদ মজুমদার। আজাদ ভাই, স্বাগত আপনাকে এবং ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং আছেন অ্যাক্টিভিস্ট তাপসী দেব প্রাপ্তি। আপনাকেও স্বাগত। আজাদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ঐক্যমত্য কমিশনের এই একাধিক কয়েকটা ধাপে বৈঠক হচ্ছে, এটি একটা উল্লেখযোগ্য ধাপ এবং এখন একদম স্পেসিফিক এজেন্ডা ধরে ধরে 70 অনুচ্ছেদ, নারী আসন খুবই গুরুত্বপূর্ণ। সেই বৈঠকটি একটি বড় দল বিএনপির পরে এখন জাতীয় পার্টি যেহেতু মাঠে ওই অর্থ নাই বললেই চলে, জামাত দ্বিতীয় বৃহত্তম দল, তারা গেল না এবং তারা যে কারণে গেল না সেই অভিযোগটা আপনাদের দিকে যে প্রফেসর ইউনূস এবং তারেক রহমান বিএনপি নেতা তাদের যে বৈঠকের পরে যে যৌথ বিবৃতি এর মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে। আমি তাদেরকে কোট করছি, ইগনোর করলেন কেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এটা আসলে ইগনোর করার বিষয় না। আমরা সব দলের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি, সব দলের প্রধানরাই আমাদের সাথে আলোচনা করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সাথে আলোচনা করেছেন। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসেরই একটা পার্ট ছিল আসলে বিএনপি চেয়ারপারসন, একদিন বিএনপি চেয়ারম্যানের সাথে মিটিং। কিন্তু আমরা যেটা ঢাকায় দেখেছি, যখন এই ধরনের মিটিংগুলো হয়, আপনার মিটিংয়ের পরে বাইরে গিয়ে যে কথাগুলো হয় সেখানে অনেক সময় মিটিংয়ের আলোচনাটা রিফ্লেক্ট করে না, তো যার ফলে একটা কনফিউশন তৈরি হয়। তা আমরা আমাদের দিক থেকে চেষ্টাটা ছিল কনফিউশনটা যাতে না হয়, কনফিউশন দূর করা। কারণ আমাদের কাজ হচ্ছে আসলে মানুষকে সঠিক তথ্যটা দেওয়া, মানুষ যাতে বিভ্রান্ত না হয়। কারণ আপনি জানেন যে এই সময়টা খুব ক্রিটিক্যাল। আপনাদের মানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং বিএনপি দুই পক্ষই? আমাদেরটা আমরা বলতে পারি আমাদের, কারণ ওই জয়েন্ট স্টেটমেন্টের ব্যাপারে সরকারেরও তো একটা সম্মতির বিষয় থাকে। সরকার যদি সম্মত না হয় তাহলে তো আর জয়েন্ট স্টেটমেন্টটা হয় না। আর আপনি যদি এখন আপনি যে অভিযোগটার কথা বলেছেন যে ইগনোর করলো কেন, ইগনোর তো আপনি অভিযোগটা আমাদের দিকে আসছে, আপনি তো বিএনপিকে বলছেন না যে ইগনোর কেন করলো, জামাত বলছে, রাইট? সো যেহেতু আপনি আমাকে বলছেন বা সরকারকে বলছেন, আমি সরকারের পয়েন্টটাই আপনাকে শুধু বলতে। কিন্তু জামাত যে আসবেন আজাদ ভাই, সেই কথা তো আনুষ্ঠানিকভাবে তারা ঐক্যমত্য কমিশনকে জানিয়েছে এবং কমিশনের চেয়ার হচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে। ফলে এটি নিশ্চিতভাবে আপনারা গতকালকেই জানতেন। তার মানে কি যে তারা যে অবহেলা করার অভিযোগটা তুলছে সেইটার বিপরীতে আপনারা তাদেরকে কনভিন্স করতে পারেন নাই? না, এটা তারা তো বলে নাই যে তারা ঐক্যমত্য কমিশনের আলোচনা থেকে বেরিয়ে গেছে। এটা তাদের একটা প্রতীকী প্রতিবাদ। আপনি নিজেও সেটা বলেছেন যে প্রতীকী প্রতিবাদ করার অধিকার তো যে কোনো রাজনৈতিক দলেরই আছে। এটা তার রাজনৈতিক কৌশল হতে পারে। তার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, তাকে যে যতটুকু গুরুত্ব দেওয়ার কথা ছিল ততটুকু গুরুত্ব সে পায় না, এটা তার মনে হতে পারে। আমাদের দিক থেকে আমরা মনে করি যে আমরা শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি এবং আমরা সবগুলো রাজনৈতিক দলকে একসাথে নিয়েই আসলে কাজ করার চেষ্টা করছি। তা ওনারা যদি এটা অন্যভাবে দেখেন, ওনারা দেখতেই পারেন, এটা একান্তই ওনাদের সিদ্ধান্ত। ওনারা যদি এই আলোচনা থেকে একবারে বেরিয়ে যেতেন তখন আমরা মনে করতাম যে হ্যাঁ, এটা এমন একটা পর্যায়ে গেছে যে এটা নিয়ে আমাদের আবার নতুন করে তাদের সাথে বসতে হবে বা আলোচনা করতে হবে, এই শুধুমাত্র এই বিষয়টায় তাদেরকে কনভিন্স করতে হবে। এটা আমি মনে করি না যে এটাতে একেবারে পার্টিকুলারলি তাদেরকে এইখানে আসার জন্য আজকে আবার নতুন করে কনভিন্স করতে হবে, এরকমটা ছিল না। কিন্তু তারপরেও আমাদের সরকারের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু তাদের সাথে কথা বলা হয়েছে এবং হচ্ছে, এবং আমরা খুব বিশ্বাস করি যে আগামীকাল হয়তো তারা আবার আগামীকালকে তারা। আচ্ছা ভাই, পাবলিক পারসেপশন এরকম ছিল 8 আগস্টের পর থেকে আপনাদের সরকারের কার্যক্রম দেখে যে সরকার জামাতকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। এটা একদম ধরেন শুরুর দিন 5 আগস্ট জেনারেল ওয়াকার প্রথম জামাতের আমিরের নাম বললেন, তারপরে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সব দলগুলোর বৈঠক হয় সেইখানে জামাতকে মনে হয় একটু বেশি গুরুত্ব দেয়, এরকম অভিযোগ অনেকেই করে। ফলে হঠাৎ করে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পরে আগ পর্যন্ত বিএনপিকে মনে হচ্ছিল যে বিএনপি এক ধরনের শ্যাডো বিরোধী দল এবং জামাত খানিকটা সরকারি দল, সরকারকে সেভ করে কথা বলে। সেটা কি উল্টে গেল? মানে আপনারা এটা ব্যালেন্স করছেন, বেটা কৌশলের অংশ? আমি শিওর না যে আপনি পাবলিক পারসেপশনের কথা বলছেন না আপনার নিজের পারসেপশনের কথা বলছেন। আমি প্রচলিত পারসেপশন, আমার কাছে মনে হয় না যে প্রচলিত
প্রচলিত পারসেপশন এরকম ছিল। প্রচলিত পারসেপশন ছিল আমরা সবার সাথেই কাজ করেছি, সবাইকে গুরুত্ব দিয়েছি, সব দলই আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কথা বলেছে এবং মনে করেছে যে তাদেরকে ইগনোর করা হচ্ছে। আবার সব দলই আমাদেরকে বিভিন্ন ইস্যুতে সহযোগিতা করেছে। জামাতাকে কখনো এরকম অভিযোগ করেনি, এটা হয়তো এবার বলছে যে কোনো বিষয় তো এভরিথিং হ্যাজ এ ফার্স্ট, তাই না? সো সেটা তাদের কাছে মনে হতে পারে তারা করেছে, কিন্তু আমরা মনে করি যে আমরা যখন কাজ করেছি আমরা সবসময় সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। হয়তোবা এরকম হতে পারে যে সরকার যেভাবে কাজ করতে চেয়েছে সেখানে জামাতের সমর্থনটা একটু স্পষ্ট ছিল, সে কারণে কারো মনে এরকম ধারণা হতেও পারে, কিন্তু আমি মনে করি না যে এই ধারণাটা ঠিক। আমরা সবার সাথেই কাজ করছি। জি, একদম পরিষ্কার। ডক্টর জাহিদুর রহমান, আজকের জামাতের এই বৈঠকে না যাওয়াটা নিশ্চিতভাবে এটা প্রতীকী, সেটা জামাতও বলছে, সরকারি লোকজনও বলছেন, কিন্তু জামাত কালকে যাবেন। কিন্তু কি মনে হচ্ছে ওভারঅল বিএনপির সঙ্গে জামাতের অথবা সরকারের সঙ্গে জামাতের কি একটা দূরত্ব তৈরি হলো, নাকি যেহেতু একটা বিরোধী দলও লাগবে নির্বাচন করতে গেলে, নাকি জামাত আগে থেকেই বিরোধী দল হওয়ার সেই জায়গাটা জনমানসপটে স্পষ্ট করার একটা কৌশল নিচ্ছে, সেটা বিএনপির সম্মতিতে অথবা অজান্তেই? প্রশ্নের মধ্যে উত্তর আছে, আমার বলা তেমন কিছু নাই, আপনি জবাব দিয়ে দিয়েছেন। আচ্ছা, একটু আসি, আমি আশা করবো আজাদ ভাই জবাবটা দেবেন। যে আমাদের অভিযোগটা হচ্ছে এটা যে একটা দলের সাথে কথা বলে নির্বাচনের তারিখ শিফট করে ফেলা হলো। জি, মোটা দাগে জামাতের অভিযোগ, এটা জামাতের অভিযোগ, এনসিপির অভিযোগ। এপ্রিলে ঘোষণা করেছেন এবং প্রধান উপদেষ্টা এরপর শুধু বিএনপির সাথে কথা বলে কেন এটা করলেন? আজাদ ভাইয়ের জন্য জবাবটা দেওয়া কঠিন, জবাবটা আমি দেই, উনি ওনারটা দেবেন। সরকারের চেয়ারে বসে আসলে সব কথা বলা কঠিন। সেটা হচ্ছে এরকম, আমরা যদি এখন পাল্টা জামাতকে একটা প্রশ্ন করি, আমি প্রায় এই কথাটা বলছি। আচ্ছা, প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে, আপনাদের সাথে একা বসে কেন? আমি যদি এই প্রশ্ন জামাতকে করি, কি জবাব দেবেন? ধরুন এই প্রশ্নটা নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ যদি এই প্রশ্নটা করে যে আপনাদের সাথে একা বসে কেন, আপনাদের সাথে একা বসে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন, কই আমাদের সাথে তো একা বসে না, আমাদেরকে সাথে একটা গ্রুপে বসে। ইসলামিস্ট কোনো দল, ইসলামী আন্দোলন যদি বলে আমাদেরকে সব এক দল করে বসেন, আপনি ওদের সাথে একা বসেন কেন? আপনারা ছোট দল, তাই যদি এই উত্তর দেন, যদি উত্তর দেয় আমি কিছু বলবো যে জি আশঙ্কা আছে। আপনি জবাব দেন, আপনার সময় আসলে আপনার সময় আসলে জবাব দেন। একটা বলবো যে জন্ম দিচ্ছে না ধারণা। না, আপনি জবাব দেন, আমি শেষ করুক, আমি আসবো আপনার কাছে। আপনি আসবেন। আমরা এই রিসেন্টলিও দেখলাম প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করছেন, এই পরিস্থিতি হচ্ছে, তখন তিনটা দলের সাথে আলাদা আলাদা বসেছেন, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এনসিপি কোনোভাবেই আলাদা এরকম অ্যালটমেন্ট পেতে পারে বলে আমি মনে করি না, কিন্তু আছে। পরের দিন দুটো গ্রুপে, একটা গ্রুপে গণতন্ত্র মঞ্চ এবং বাম দলগুলো, আর একটু গ্রুপে ইসলামী 10-11টা করে গ্রুপে বসেছে। আপনি যে জবাবটা দিলেন, জবাবটা এটাই আসলে। তাহলে যদি আমরা এভাবে চিন্তা করি, বাংলাদেশে এবার এই দুটো দল, কাগজে কলমে সেকেন্ড দল, আমরা এখনো আসলে জানি না জামাত একা একটা নির্বাচন করলে কেমন করবে। জোট করে 21-22 সিট পায়, সর্বশেষ তারা একা নির্বাচন করেছিল 96-তে, যেবার দুটো সিট পেয়েছিল। সো সংসদীয় গণতন্ত্র বা ইলেকটোরাল ডেমোক্রেসিতে যাওয়ার শক্তির জায়গা যেটা, তার এই শক্তির জায়গাটা তাকে বুঝতে হবে। এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের অবর্তমানে, যদি আজকে আওয়ামী লীগ থাকতো, কথার কথা বলছি, এবং এরকম বিভৎস অবস্থা না, তার মোটামুটি যদি সমর্থন থাকতো, আওয়ামী লীগের সাথেও হয়তো এই ব্যাপারে আলোচনা হতে পারতো। সো বিএনপির সাথেই সরকারের প্রধান ডিলিংটা হতে হবে, এটাই রিয়ালিটি। এটা নিয়ে আসলে কোনো রকম কোনো কিছু করার নেই। কোনো একদিন জামাতের সে শক্তি হবে, কোনো একদিন এনসিপির সে শক্তি হবে, কিন্তু তারা তাদের রাজনীতি তো করবেন। দুটো দলের গায়ে আমি আসলে দেখি যে সরকারের এক ধরনের তকমা আছে, বিশেষ করে এনসিপির সম্পর্কে তো কিংস পার্টি তকমা আছেই। তারা এখন সরকারকে খুব স্বাভাবিকভাবেই সমালোচনা করে সেটা একটু ঝেড়ে ফেলার চেষ্টা করবেন, জামায়াত ইসলামীও করবেন। এবং আজকে যে তারা গেলেন না প্রতীকীভাবে, খানিকটা অভিমান তারা করেছেন, তারা সরকারকে এই মেসেজ দিতে চান যে তাদের সাথেও যোগাযোগ করতে হবে, তাদেরকে কগনিজেন্সে নিতে হবে, সেই বার্তা তারা দিতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করে সরকারের আসলে পরে তারা যথেষ্ট চাপ তৈরি করতে পারবেন কিনা। ওনারা কিন্তু আজকে ক্যাটেগরিক্যালি বলেছেন ঐক্যমত্য কমিশনের যেহেতু চেয়ার করেন প্রধান উপদেষ্টা, সেই কারণেই, তারা প্রধান উপদেষ্টার কারণেই পরবর্তী মিটিংগুলো তার প্রধান উপদেষ্টা থাকে না, এবং ধারণা করা যায় কাল থেকে তারা থাকবেন। তো সেই বার্তাটা তারা দিতে চেয়েছেন। কিন্তু আমি মনে করি যে কারণটাকে দেখিয়ে তারা এই বার্তা সরকারকে দিতে চেয়েছেন, দিনের শেষে তো জনগণও দেখছে, এটা খুবই ঠুনকো একটা অজুহাত মনে হয়। কারণ হলো যে ইস্যু তো এখন আলোচনা হচ্ছে, আজ খেয়াল করুন যে 70 অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে, খুবই সিগনিফিক্যান্ট সিদ্ধান্তের মতো হয়ে গেছে। এখন জামাত যেহেতু ছিল না, এটা আরেকটু আবার থেমে গেল বলা যায়, আবার তাদের সাথে কথা বলতে হবে। জামাত ছাড়া বাকি সব দল কিন্তু একমত হয়েছে, সংসদীয় কমিটি যেগুলো স্থায়ী কমিটি সেগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা থাকলেন না, এবং তাদের কারণে এটা পিছিয়েও গেল। এই বার্তাগুলো তাদের জন্য পজিটিভ হয়েছে বলে মনে হয় না। রাজনৈতিক দল তার মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, একটু হিসাব নিকাশ করা দরকার যে কোনটা লেজিটিমেট, এটা ইম্পর্টেন্ট। যেমন আমি একটু ছোট একটা বলে রাখি, সামনে আসলে কথা বলবো। এনসিপি বলছে নির্বাচন কমিশন
মানে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে, এটাকে রিফর্ম করতে হবে। লেজিটিমেট কি? এটা কি আসলে বিএনপি নাকি? ইভেন আমরা শেখ হাসিনার সময় ফাইট কি করেছি, বাংলাদেশের নির্বাচনে যদি নির্বাচন কমিশন ফেরেস্তা দিয়ে তৈরি করা হয় লাভ নাই, সরকার কেমন? নির্বাচন আসলে সরকার। সো আগামী নির্বাচন যদি খারাপ হয় ওই দায় কিন্তু নির্বাচন কমিশনের না, ওই দায় সরকারের। কিন্তু আপনি যখন একটা ন্যারেটিভ তৈরি করছেন যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না, সো আপনাকে এটা হিসাবও করতে হবে জনমানুষের কাছে এটার এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে কিনা। তো জামাত আজকে যা করলো আমি বিশ্বাস করি এটা তাদের পলিটিক্যালি তেমন কোনো গেইন হবে না। জি, তাপসী আপনার কাছে যেটা নিয়ে আসতে চাই যে এই একটা ঐক্যমতের কথা বারবারই বলা হচ্ছে এবং সেই জন্যই ঐক্যমত কমিশন, এবং ধরেন এখন একটা বড় স্টেক হোল্ডার নিঃসন্দেহে জামাত, ফলে তারা যে গেল না সেইখানে আলী রিয়াজের এই কমিশন, বা এটা তো আসলে এখন প্রফেসর ইউনূসেরও কমিশন বটে, তাদের যে ইস্পিত লক্ষ্য সেখানে পৌঁছানো আরেকটু কঠিন হলো কিনা? প্রথম কথা হচ্ছে আজকের ঐকমত্য কমিশনের মিটিংয়ে জামাতের যে প্রতীকী বর্জন সেটাকে আমি কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট কিংবা হিস্টোরিক কোনো বর্জন বা প্রতিবাদ হিসাবে দেখব না, এবং যে আসলে বলবো যে প্রতিবাদটা এনসিপি এবং জামাত দুইটা দলের কাছ থেকে এসেছে। প্রথমে যদি একটু এনসিপির কথা বলি, এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন আলাপ আলোচনায় তারা এটি বলছেন যে এই ধরনের যৌথ বিবৃতি তো আসলে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে না। তো এটি আসলে একটি হাস্যকর বিষয় যে জুলাইয়ের এতদিন পরে, এত মাস পরে এসে এখন এনসিপির নেতৃবৃন্দের মনে হয়েছে যে একটি প্রক্রিয়া দরকার। তাহলে আমাদের যারা সাধারণ জনগণ, আমরা যারা বাংলাদেশের আছি, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদের তো এখন প্রশ্নটি রয়ে যায় এনসিপির কাছে যে তাহলে উপদেষ্টা পরিষদ কোন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে? তাহলে এই যে এনসিপির নেতৃবৃন্দরা নিজেরা বিভিন্ন ধরনের কমিশনের দায়িত্ব পালন করেছেন, কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে থেকেছেন, সকল কিছু যদি আমি বলি এটা আসলে কোন প্রক্রিয়ায় হয়েছে? যখন কমিশন হয়েছিল তখন এনসিপি ছিল না, তখন এনসিপি ছিল না। আমি বলছি যে যখন ঐক্যমত কমিশনের কথা না, আপনি দেখেন সকল কমিশনে কিন্তু একজন শিক্ষার্থী প্রতিনিধি ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে প্রতিনিধি বৈষম্য বিরোধী অথবা এনসিপির মধ্য থেকেই এসেছে, আমাদের মধ্য থেকে কিন্তু আসেনি, আসতে সেটি দেওয়া হয়নি। তাহলে সেটি কোন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে? কিংবা আমরা আজকে যাদেরকে দেখছি যে যারা বিভিন্ন সরকারের পদস্থ আছেন তাদেরকে কোন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে? অর্থাৎ প্রক্রিয়া বিষয়টি যে প্রয়োজন সেটি আমরা সেই অগস্ট থেকেই বলছি যে একটি প্রক্রিয়া থাকা দরকার, যে প্রক্রিয়া অন্তত একটি কনসেনসাসের ভেতর দিয়ে সকল দল সকল গোষ্ঠীর একটি ঐক্যমতের ভেতর দিয়ে সকল কিছু ঠিক করা দরকার। সেটি যখন নিজেদের ঘাড়ের ওপর আসলো, তাদের কাছে যখন সেটি তাদের হাতে ঘা লাগলো, এখন তাদের মনে হচ্ছে যে একটি প্রক্রিয়া করা দরকার। খুবই ভালো কথা, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তো কিছু, আমি বলবো যে কিছু প্রেজেন্ট জিনিস আপনাকে একসেপ্ট করে নিতে হবে। বর্তমানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেটিকে আপনার একসেপ্ট করতে হবে। এবং এই নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, জনমনে বিভ্রান্তি বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের আভাস বলেন, এই জিনিসগুলো কিন্তু ছিল, আমাদের মানসপটে ছিল, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্রামেগঞ্জে চা টঙে আড্ডার বিষয়বস্তুতেও ছিল। সেই জায়গায় একটি নির্বাচনের রোডম্যাপে একটি নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করবে, সেটি সকলের কাছেই প্রত্যাশাটি ছিল। সরকার খুব স্বাভাবিকভাবেই, সরকার হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে কথা বলে সে তাদের মতো করে সেটি দিয়েছে। এখন প্রশ্নটি এটি হতে পারে যে এই ধরনের একটি যৌথ বিবৃতি সরকার আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে দিতে পারে কিনা। প্রশ্নটি হচ্ছে যে আপনার যে প্রশ্নটি আজাদ ভাইকে আপনি করলেন যে জামাতকে আসলে ইগনোর করা হচ্ছে কিনা, এখানে তো আমার কাছে মনে হয় কোনো রাজনৈতিক দলকে ইগনোর করা হচ্ছে না। জামাতের সাথে সরকারের যে সম্পর্ক, সেটি হয়তো আজাদ ভাই এখন ভিন্ন মত পোষণ করতে পারেন আমার সাথে, কিন্তু সেই সুসম্পর্ক কিন্তু আমরা সব জায়গায় দেখেছি। আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আপনি যে কোনো প্রতিষ্ঠানের প্রধানের কথা বলেন, জামাতের সাথে সরকারের সুসম্পর্ক, বিএনপির সাথে সরকারের সুসম্পর্ক, এনসিপির সাথে সরকারের সুসম্পর্ক, ইভেন সাকিব ভাইয়ের সাথেও সরকারের সুসম্পর্ক। সরকারের তো সুসম্পর্ক আছে, সুসম্পর্ক বজায় রেখেই তো এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে, খুবই স্বাভাবিক। কিন্তু আসলে গণমানুষের সাথে সরকারের সুসম্পর্ক আছে কিনা, ইগনোরটা তো করা হচ্ছে সাধারণ জনগণকে, ইগনোরটা তো করা হচ্ছে। এখনো পর্যন্ত এই গত শনিবারেও চিকিৎসার অভাবে একজন জুলাই যোদ্ধার কিন্তু মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসা নান্দাইল উপজেলায় তিনি মারা গিয়েছেন, তিনি পর্যাপ্ত চিকিৎসা পাননি। তাহলে যে সরকার ম্যান্ডেটে আসলো জুলাইয়ের পরবর্তীতে, সেই সরকারের সুসম্পর্ক হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে, সেই সরকারের সুসম্পর্ক হচ্ছে কিছু এলিটিস্ট সিভিল সোসাইটির সাথে, সেই সরকারের নাগরিকের সাথে কোনো সম্পর্ক নাই, আমি বলবো কোনো সম্পর্ক নাই, সেই সরকারের শিক্ষার্থীদের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আসলে জামাতের যে প্রতীকী বর্জন সেটাকে আমি হাস্যকরী বলবো, কারণ তারা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী তারা সেটি করেছে, খুবই ভালো কথা, তারা তাদের রাজনৈতিক কৌশল দেখিয়েছে, সামনের দিন থেকে তারা সেই ঐক্যমতে আসবে, কারণ তাদের আসতে হবে। আসলে তাপসী, ধরেন বিএনপিও অভিযোগ করেছে উপদেষ্টা যখন নিয়োগ করা হলো প্রধান উপদেষ্টার ক্যাবিনেটে, ধরেন নাহিদ ছিলেন, উনি এখন নেই, নাহিদ কিংবা মাহফুজ কিংবা আসিফ, তারা তো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই এই উপদেষ্টা পরিষদে আসলেন নাকি?
তখন তো এনসিপি হয়নি, ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নয় আপনি কেন বলছেন? বা ধরেন তৌহিদ হোসেন কিংবা আমাদের অন্যান্য উপদেষ্টা যারা সৈয়দা রিজওয়ানা হাসান, তারা তো নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবেই আসলেন, ফলে তাদের প্রতিনিধিত্ব না, এটা কেন বলছেন? আমি বলবো বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে শিক্ষার্থীদেরকে এনসিপির লেন্স থেকে দেখা। এনসিপি তো এখন হয়েছে, আরো শুরু থেকে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ব্যানারে যারা পদবসিত ছিলেন তাদের লেন্স থেকে বাংলাদেশের গোটা শিক্ষার্থী সমাজকে দেখা, সেটাই সরকারের সবচেয়ে বড় ভুল। এবং কিছু এলিটিস্ট নাগরিক সমাজের প্রতিনিধির লেন্স থেকে পুরা নাগরিক সমাজকে দেখা, সেটাই সরকারের আরেকটি ভুল। আপনি চিন্তা করে দেখেন, নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজের পার্সপেক্টিভের সাথে খুব স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীর পার্সপেক্টিভ নাই মিলতে পারে, আমারটা নাই মিলতে পারে। সেই জায়গায় একটি ঐক্যমত, আমি বলবো ঐক্যমত তো অনেক দূরের বিষয়, সাধারণ আলোচনাও হয়েছে কিনা, সাধারণ কনসালটেশনও হয়েছে কিনা, কিচ্ছু কিন্তু হয়নি। তারপরেও এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেটা আপনারা কেন মেনে নিয়েছেন? আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থের জন্য। তখন কিন্তু আমরা কেউ কোনো কথা বলিনি, আমরা সকল কিছু মেনেছি এবং মেনে নিয়ে আমরা সামনে এগিয়েছি। কিন্তু সামনে আগানোর পরে আমরা দেখেছি সকল স্বার্থ শুধুমাত্র নিজের দলের মানুষদের, নিজের দলের কর্মীদের স্বার্থের দিকেই নজর দেওয়া হচ্ছে, অন্যান্য সকলেই বঞ্চিত হচ্ছে। সেটা আপনি রিক্সা চালক বলেন, দিনমজুর বলেন, আজকে জুলাই যোদ্ধা বলেন, নারীদের কথা বলেন, আদিবাসীদের কথা বললেন, সকলেই তো বঞ্চিত হচ্ছে। লাভবান হচ্ছে রাজনৈতিক দলগুলো, আর লাভবান হচ্ছে আমরা দেখছি যারা ক্ষমতায় আছে। একদম পরিষ্কার। আজাদ ভাই অনেক গুরুতর অভিযোগ তাপসী করেছেন। আমায় আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, সেটা হচ্ছে যে তাহলে নির্বাচনের যে তারিখটার কথা, ওই যৌথ ব্রিফিং, যে যৌথ ব্রিফিং নিয়ে আলোচনা আমাদের অ্যাডভাইজার খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী করলেন, এটা কি চূড়ান্ত কিছু? অথবা ধরেন সিইসি গতকালকে বলেছেন যে উনি সরকারের ভাব এখনো বোঝেন নাই, কারণ সরকারের সঙ্গে এটা নিয়ে কথা হয়নি। তো ফলে এই ভাবটা কি চূড়ান্ত ভাব কিনা, সেই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিন। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদারের সঙ্গে। আজাদ ভাই, তাহলে রোজার আগেই যে নির্বাচন, সেটি কি কোনো সিদ্ধান্ত না, এটি আসলে বিএনপির সঙ্গে আলোচনার পর এক ধরনের অনুসিদ্ধান্ত বা প্রাথমিক ঐক্যমত? কারণ প্রধান নির্বাচন কমিশনার, যিনি ইলেকশন আয়োজনের প্রধান স্টেক হোল্ডারও বটে, তিনি বলছেন যে তিনি এখনো সরকারের ভাব বুঝেন নাই, কারণ এই নিয়ে সরকারের সঙ্গে তার গতকালকে পর্যন্ত কোনো কথা হয়নি। প্রথম কথা হচ্ছে, রোজার আগে নির্বাচনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আপনি যদি যৌথ বিবৃতিটা খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে বলা হয়েছে যে এটা করা যেতে পারে, প্রোভাইডেড দ্যার ইজ এ মিনিংফুল প্রোগ্রেস ইন রিফর্ম অ্যান্ড ট্রায়াল। একটা নির্বাচনের জন্য যদি একটু অনুকূল পরিস্থিতি তৈরি হয়, তাহলে ডিসেম্বরে করা যেতে পারে, এটা ফেব্রুয়ারিতে করা যেতে পারে, আগে করা যেতে পারে। এরকম একটা, আপনি যদি বলেন এটা অনুসিদ্ধান্ত বলতে পারেন, যদি আপনি জ্যামিতির ভাষায় বলতে চান, অথবা এটা এক ধরনের প্রস্তাবনা বলতে পারেন। এটা একটা সম্ভাব্য সময়, যে সময়টাকে সবচাইতে উপযুক্ত ওনারা মনে করেছেন। সরকারের দিক থেকে সরকার কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একেবারে রিজিড থাকতে চায় না, একটা ফ্লেক্সিবিলিটি শো করতে চেয়েছে, যাতে করে যদি উপযুক্ত পরিবেশ তৈরি হয় তাহলে কেন নয়। এটা হলো সরকারের দিক থেকে সিদ্ধান্ত। তো এবং আরেকটা জিনিস হলো যে এই সময় সীমাটা কিন্তু আরও অনেকগুলো রাজনৈতিক দলও কিন্তু বিভিন্ন সময়ে বলেছে। সো আমরা মনে করেছি যে এই সময়সীমাটা যদি আয়োজন করার একটা প্রস্তাবনা আসে এবং সেটা নিয়ে যদি কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, হয়তো বড় রাজনৈতিক দলগুলো সেভাবে এটা নিয়ে আপত্তি করবে না, এবং আসলে এটা নিয়ে কারো কোনো আপত্তিও নাই। আমরা আপনি জামাতের কথা বলেছেন, তারা কিন্তু এখনো বলেছিল যে তারাই ইনফ্যাক্ট এখনো যে তারা যে আজকে যে প্রতিবাদ আমরা যেটা দেখেছি, সেটা কিন্তু কেন ফেব্রুয়ারির কথা বলা হলো এই জন্য, কেন যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে, এটা হচ্ছে তাদের আপত্তির জায়গা। আমাকে লেট মি ডিফেন্ড, আপনি আমাকে আগে বলেছিলেন যে আমাকে সুযোগ দিবেন, কেন যৌথ সংবাদ সম্মেলন, সেটা আমি কিন্তু আমাদের জাহিদ ভাইয়ের কথা থেকেই কিন্তু আজ করেছি। আমার জাহিদ ভাই, উনি একজন খুব বিজ্ঞ আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক, উনিও কিন্তু দুইটা বিভ্রান্তি ছড়াইছেন এখানে। একটা বিভ্রান্তি উনি বলেছেন যে সরকার শুধু জামাতের সঙ্গে তো আলাদাভাবে আলোচনা করেছে, এটা ঠিক না। সরকার সব দলের সাথে আলাদাভাবে আলোচনা করেছে প্রথম দিকে।
আপনার প্রথম দিকে যখন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে প্রত্যেকটা দলের সাথে আলাদাভাবে আলোচনা করেছে। সো শুধু জামাতের সাথে আলাদাভাবে বসেছে, ইসলামিক দলগুলোকে নিয়ে একসাথে বলেছে, এটা তথ্য হিসেবে সঠিক না। ওনারটাও তো ঠিক যে শেষবার জামাতের সঙ্গে আর এনসিপির সঙ্গে আর বিএনপির সঙ্গে আলাদাভাবে বসেছে, এটা কিন্তু কখনোই কোনো অন্য রাজনৈতিক দলগুলোকে সবাইকে একভাবে দেখা হয়েছে আর এদেরকে আলাদাভাবে দেখা হয়েছে, বিষয়টা এরকম না। আপনার সব ঐক্যমত্য প্রক্রিয়ার সাথে 33টা দল জড়িত। তো এখন প্রত্যেকটা দলের সাথে যদি আলাদাভাবে বসতে চায় তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হয়, প্রক্রিয়াটা ঝুলে যেতে পারে। সেটা মনে করে হয়তো যারা লাইক মাইন্ডেড আছে তাদেরকে একসাথে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা একটা কারণ। সো সব দলকে আলাদাভাবে বসেনি, এটা তথ্য হিসাবে ঠিক না। দ্বিতীয়ত উনি আরেকটা তথ্য বলেছেন যে নির্বাচনের তারিখ শিফট করা হয়েছে, এটাও তথ্য হিসাবে ঠিক না। নির্বাচনের তারিখ এগিয়ে আনার ব্যাপারে সম্ভাব্য একটা সময়সীমাকে সামনে রেখে এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে। আমি আর বলি, এই যে আমাদের কথার মধ্যে আমাদের এই কথাগুলো আপাত দৃষ্টিতে খুব বড় মনে হয় না, কিন্তু এই কথাগুলোর কারণেই কিন্তু অনেক বিভ্রান্তি তৈরি হতে পারে। এই বিভ্রান্তিটা যাতে তৈরি না হয়, আমাদের মূল কাজ হচ্ছে একটা কনসেনসাস তৈরি করা সবগুলো রাজনৈতিক দলের মধ্যে, এবং বিভ্রান্তিটা যাতে তৈরি না হয় শুধুমাত্র সেই কারণেই যৌথ সংবাদ সম্মেলনটা করা হয়েছে। উনি জাহিদ ভাই আরেকটা বিষয়, আমি আরো দুইটা বিষয় আমি বলবো। জাহিদ ভাই বলেছেন যে নির্বাচন কমিশনের কোনো দায় থাকবে না, সব দায় সরকারের যদি নির্বাচন ভালো না হয়, এটাও তথ্য হিসাবে সঠিক না। নির্বাচন কমিশনের দায় থাকবে না তা বলেন, ওটাই প্রধান। শেখ হাসিনার সময় আমি বলবো নির্বাচন কমিশনের অনেক ধরনের দায় দায়িত্ব আছে। নির্বাচন যদি সঠিক না হয় নির্বাচন কমিশনকে অবশ্যই সেই দায় নিতে হবে, এবং সেই দায় যে নিতে হবে তার প্রমাণ আমরা গতকালকেও কিন্তু ঐক্যমত্য কমিশনের সবাই আলোচনা হয়েছে এবং সেখানে একটা তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশনগুলো ভূমিকা আলোচনা করার জন্য। আমার আপু একটা কথা বলেছেন যে সরকারের নাগরিকদের সাথে সম্পর্ক নেই। যদি নাগরিকদের সাথে কোনো সম্পর্ক না থাকে তাহলে নাগরিকরা এই সরকারের কাছে 200-র মতো দাবি নিয়ে আন্দোলনটা কিভাবে করেছে? নাগরিকরা এই সরকারের কাছে গেলে তাদের দাবি দেওয়া পূরণ হবে মনে করেই তো এই সরকারের কাছে গেছে। কোনো রাজনৈতিক সরকারের কাছেও কিন্তু এত দাবি দেওয়া নিয়ে তার 5 বছর মেয়াদ দেওয়া যায় নাগরিকরা এই সরকারের কাছে এসেছে, কারণ এই সরকারের কাছে নাগরিকরা মনে করেছে যে তারা যদি এই সরকারের কাছে যায় তাহলে তাদের দাবি দেওয়াগুলো হয়তোবা পূরণ হতে পারে। কিছু দাবি পূরণ হয়েছে, কিছু দাবি পূরণ হয় নাই, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু নাগরিকরা এই সরকারকে ভরসা করেছে দেখেই তাদের যৌক্তিক অযৌক্তিক বা সব ধরনের দাবি দেওয়া কিন্তু নাগরিকরা এই সরকারের কাছে। আপনি তো খুবই ব্যাকরণগতভাবে কারেক্ট কথা বলার চেষ্টা করছেন, আমি জানি না সরকারে গেলে এটা বলতেই হয় কিনা। আমার প্রশ্নটা হচ্ছে তাই যদি হয় তাহলে এপ্রিলে নির্বাচনের যে প্রস্তাব বা ধারণা সেটি সরকারের সর্বোচ্চ প্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেটি প্রস্তাব করলেন ঈদের একদিন আগে। ঠিক তার কয়েকদিনের মাথায় একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে বসার পরে সেটি আপনি 2 মাস এগিয়ে আনলেন। তাহলে যে সমস্ত তথ্যের ভিত্তিতে আপনারা এপ্রিলে প্রফেসর ইউনূসকে দিয়ে ডেটটা ঘোষণা করালেন সেটি কি ভুল ছিল? না, প্রফেসর ইউনূস তো এখনো সেই ডেট বাতিল করেনি। আচ্ছা, তাহলে এই আলোচনা অনর্থক। উনি তো বলে নাই যে এপ্রিলে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। একটা সম্ভাবনার কথা আলোচনা হয়েছে। একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা ডিসেম্বরের নির্বাচনের জন্য দাবি দেওয়া জানাচ্ছিল, সেখান থেকে সরে এসে তারা বলেছে যে নির্বাচনটা চাইলে ফেব্রুয়ারিতেও করা যেতে পারে। সরকার প্রধানও মনে করেছেন যে হ্যাঁ, তাদের যে লজিকটা আছে এই লজিকটা আমাদের যদি না, এখানে এটা কোনো কিছু কংক্রিট না এবং কোনো কিছু নিয়ে এখনই এত রিজিড হওয়ার কোনো কোনো সুযোগ নাই। জি ভাই, আমি জানি আপনি অবশ্যই আজাদ ভাইকে খণ্ডন করবেন, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটা দেন। সেটা হচ্ছে যে সরকার ধরেন এই নির্বাচনের সময়সীমা নিয়ে ডিসেম্বর থেকে জুন, এটা সরকারের একদম নীতিগত অবস্থান ফ্রম দ্য ভেরি বিগিনিং। তার বাইরে সরকার প্রধান এখন একবারও যাননি বা কেউ যাননি, সেটা ঠিক আছে। কিন্তু এই ফেব্রুয়ারি ডিসেম্বর, বিএনপির দাবি ডিসেম্বর ফেব্রুয়ারি তারপরে এপ্রিল, তার মানে এটা তো আসলে কোনো সূরা হয়নি। মানে আমি অনেক পত্রিকার কথা বলছি, অনেক নামি দামি পত্রিকা, তারা পরের দিন শিরোনাম করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ঐক্যমত। আমি আপনাকে নামও চাইলে বলতে পারি। ফলে তাহলে পুরো জাতি বা আমরা ভুল বুঝলাম কিনা সেটা একটি জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে বিএনপির সঙ্গে বৈঠক করতে গেলেই বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। এর আগের বৈঠকে আসিফ সাহেব ছিলেন, এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি কোনোভাবেই রাজনৈতিক বিষয়াদির সঙ্গে আগের কোনো বৈঠকে আমরা তার কোনো সক্রিয় ভূমিকা দেখিনি, সেটা অন্য উপদেষ্টাদের ছিল, তাদেরকে রাখা, সেটিও বিএনপিকে সরকার একটি বার্তা দেয় কিনা? ধন্যবাদ। অনেকগুলো ইস্যু আমি আপনারটা পরে বলি, রাদার আমি আজাদ হ্যাঁ অবশ্যই, মানে সরকার আমাকে অনেক কিছু বলেছে, আই হ্যাভ টু আনসার দ্যাট। মানে জামায়াতের সাথে একক বৈঠক, অনেক দলের সাথে একক বৈঠক হয়েছে, কিন্তু আমি যদি বলি লাস্ট বৈঠকটাকেই যদি ধরি, এই প্রশ্ন করতে পারে বেটার প্রিভিলেজ পেয়েছে, এবং প্রিভিলেজ জামাতে পাওয়ার কথা। আমি মনে করি তার সাইজ অন্যদের তুলনায় যা, সে গুরুত্ব বেশি পাবে।
আবারও বলছি এনসিপি ওই যোগ্যতা বা ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে, জাস্ট দুটো দল ফুলফিল করে, ও দুটোর সাথে বসবে। এগুলো কতগুলো গ্রাউন্ড রিয়ালিটি পলিটিক্সের, এটা মেনে নিতে হবে। তারিখ এগিয়ে আনে নাই। আচ্ছা, মানে আজাদ ভাই কি করছেন, মানে একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের 3টা কন্ডিশন আছে আসলে। একটা হচ্ছে সব প্রস্তুতি সম্পন্ন হলে, আবার সেই ক্ষেত্রে সংস্কার এবং বিচারের লক্ষণীয় অগ্রগতি হলে। মানে এই যে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমাকে আপনারা বলছেন, আমি নিজেকেও অ্যানালিস্ট হিসাবে দেখতে বা ভাবতে পছন্দ করি। মানে আমরা স্টেটমেন্ট পড়ে যদি বলি এটা সত্য এটা মিথ্যা, অ্যানালিসিসের কিন্তু আর কোনো দরকার নেই। মানে ইয়েস নো না। আপনি ট্রাম্প এই ইরান ইসরায়েল ইস্যুতে অনেকগুলো কথা বলছেন। আপনি এখন সারা দুনিয়াতে যত চ্যানেল আছে, যে কোনোটাই ঢোকেন, আল জাজিরা, ডয়েচে ভেলে, আপনি সিএনএনে ঢোকেন, এমএসএনবিসি, আমি সবগুলোতে ঢুকছি, দেয়ার আর লটস অফ অ্যানালিস্ট। তারা ট্রাম্প যা বলেছে প্রত্যেকটা বাক্য শব্দ ধরে ধরে ওনারা এর ভেতর থেকে কথা বের করার চেষ্টা করছেন, কনটেক্সট আনছেন। দিস ইজ হোয়াট অ্যানালিসিস ইজ। একটা স্টেটমেন্ট যদি হয়েছে তাহলে টকশোরও দরকার নাই, সরকার বলেছে আচ্ছা ঠিক আছে এই বলেছে। আমি মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে ডিসাইডেড হয়েছে বিটুইন দোজ টু পিপল। আমি মনে করি, কেন মনে করি সেটা বলছি। প্রধান উপদেষ্টা যখন এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, বিএনপি মানে যে দুইজন ছিলেন তাদের কারো সোর্স থেকে আপনি সেটা জেনেছেন? সোর্স থেকে না, বাইরে থেকে। আমি অ্যানালিসিস করছি, আমি আমার অ্যানালিসিস, আমার টেকটা আমি বলি। বিএনপি খুব স্ট্রং একটা স্টেটমেন্ট দিয়েছিল তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং করে, যেখানে একটা বাক্য ছিল এরকম, প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে, এরকম একটা বাক্য ছিল, ভেরি টাফ ওয়ান। তার মানে বিএনপি আউটরাইট এপ্রিলের নির্বাচন খারিজ করেছে। এবং এই বার্তাটা, এই বাক্যটা লেখা মানে হচ্ছে বিএনপি এই বার্তাটা দিতে চেয়েছে টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি এবং সরকারকে, যে আমি এটা ডিনাউন্স করি স্ট্রংলি। আচ্ছা, এখন দুজনের বৈঠক হয়েছে, মানে বিএনপি ইজ দ্যাট স্টুপিড, প্রধান উপদেষ্টা ওনাকে এই কথাগুলো বললো এবং বিএনপি বেরিয়ে দারুণ সন্তুষ্ট হয়ে গেছে বলবে, অথচ এত ইফস অ্যান্ড বাটস। আর দে দ্যাট স্টুপিড? আমি মনে করি না। আমি মনে করি এরকম একটা কনক্রিট টাইম হয়েছে, আমি নিশ্চিত নই সেটা কবে, কিন্তু ফেব্রুয়ারির একটা নির্দিষ্ট তারিখে বা একটা মোটামুটি ডিউরেশন এর মধ্যে হবে। স্টেটমেন্ট এরকম হতে হতো, কেন হতে হতো? প্রধান উপদেষ্টার তো একটা প্রেস্টিজ আছে। উনি এপ্রিলের নির্বাচনের কথা যখন তার ভাষণে ঘোষণা করছেন, উনি বলছেন উনি মনে করেন এর মধ্যে সংস্কার এবং বিচারের একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে। তো ওটাকে কন্ডিশন উনি এপ্রিলে রাখছেন, এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে এসে বলবেন না ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে, এটা হয় না, লজিক্যাল, তাই না? সো ওই ভাষাগুলো এখানে আছে এই কারণে, এবং বিএনপিও জানে এটা আসলে ফর্মাল স্টেটমেন্ট, এর ভেতরে বিএনপি এই ব্যাপারে কনভিন্স বলে আমি মনে করি। আপনাকে যেহেতু সবাই এখন বিএনপি বলে, ফলে সেখান থেকে একটা প্রশ্ন, বিএনপি তো এটাও বলেছে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, ফলে বিএনপি তো সেই জায়গায় স্ট্রিক্ট থাকতে পারে নাই, বিএনপি তো ফেব্রুয়ারিতে চলে গেল। কোনো সমস্যা নেই, নেগোসিয়েশন এটা হওয়া উচিত। আচ্ছা, মানে আমরা নেগোসিয়েশন যদি বলি সেটা হচ্ছে একটু জবাব দেওয়া দরকার। মানে বিএনপির সাথে কথা মিলে শুধু না, আমি ইন্ডিয়ারও দালাল হয়েছি, কারণ আমি ইলেকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হওয়া দরকার। দেয়ার আর সাম পিপল, তারা বলেছে ইন্ডিয়া যেহেতু ইলেকশন চায় 5 বছর পর ইলেকশন হতে হবে, সো কেউ যদি এর আগে ইলেকশন চায় সে দালাল। তো আমি ওটারও দালাল হয়েছি, এটা আপনাকে জানিয়ে রাখলাম। তো যেটা বলছিলাম, এটাই একটা ম্যাচিওর পলিটিক্যাল স্ট্যান্স আমি মনে করি। বিএনপি যে গো ধরে বসে থাকে না যে ডিসেম্বরে হতেই হবে, একটা সরকার, প্রধান উপদেষ্টা তিনি নিজে একটা বক্তব্য দিয়েছেন, একটা নেগোসিয়েশন হয় এবং সেটার মাঝামাঝি পর্যায়ে যাবো। আমি নিরাপত্তা উপদেষ্টার প্রসঙ্গে আসবো। আরেকটা জিনিস একটু জবাব দেওয়া দরকার, নির্বাচন কমিশনের কোনো দায় নেই আমি তা বলিনি। আমরা বলছি ধরুন শেখ হাসিনার সময় আমাদের তো এই অ্যাক্টিভিজমের হিস্ট্রি অনেক লম্বা। আপনি ব্যাকরণগতভাবে হয়তো আজাদ ভাই এটা ব্যাকরণগত না, আমি তারপর একটু বলে রাখা ভালো, নির্বাচন কমিশনই নির্বাচন করবে, এটা শেখ হাসিনার কথা। আমরা যখনই বলতাম যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, আমাদেরকে বিরাট ইয়াস কনস্টিটিউশনাল একটা বডি নির্বাচন কমিশন, আরপিওতে আমি এবার এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কারণে আরও বিস্তারিত খুঁটিনাটি জেনে দেখলাম অসীম ক্ষমতা দেওয়া আছে। বাট আমরা কি শেখ হাসিনার কথা কনভিন্স হয়েছিলাম? আমরা কি বলেছিলাম যে আপনি একটা দুর্দান্ত কমিশন করে দেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই? আমরা বলি নাই, আমরা বলছি তুমিই মূল লোক আসলে। তো আসলে ব্যাপারটা এই, তাকে আমরা কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি সে পালন করে নাই কেন, যেমন কমিশন হয়েছে সেটা আমরা ধরতে পারি, ধরবো, কিন্তু আসলে দায়, আবারও বলছি, আগামী নির্বাচন যদি ফেয়ার না হয় এনসিপির উচিত হচ্ছে ডক্টর ইউনূসকে ধরা। আই রিপিট, নির্বাচন কমিশনকে না, নির্বাচন কমিশনের দায় আছে, প্রধান দায় সরকারের, আমি আবারও বলছি। এবার ডক্টর খলিলকে রাখা নিয়ে যদি বলি, সেটা হচ্ছে আমি জনাব আসিফ মাহমুদকে রাখাটাকে খুবই বিএনপির বিরুদ্ধে একটা নেগেটিভ বার্তা দেওয়া বলে মনে করি, কারণ ওই সময় খুবই যুদ্ধংদেহী একটা অবস্থা ছিল। তার একটা প্রমাণ হলো ওই বৈঠকের পরই প্রধান উপদেষ্টা জাপানে গেছেন এবং এখন ওই বক্তব্য নিয়েও আজাদ ভাই নিশ্চয়ই আরেকটা ব্যাখ্যা বের করবেন। একটি রাজনৈতিক দল, মানে একটি দল মানে ডিসেম্বরে নির্বাচন চায়, সো তো আমরা বুঝি যে ওই সময় খুবই টেনশনের অবস্থা ছিল। এখন যেহেতু তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং এই বৈঠকগুলো না দুটো দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের মতো, তারা অনেক আগেই না ব্যাক
চ্যানেলে অনেক আলোচনা হয়ে যায় ভিন্ন মানুষদের মধ্যে। সো এটা এক ধরনের হোয়াইট ফ্ল্যাগ ওড়ানোর ইয়ে ছিল, সেখানে ডক্টর খলিলকে রাখা এবং বিএনপি সেটা এগ্রি করে তার দিক থেকে একটা সদিচ্ছা দেখিয়েছে বলে আমি ধারণা মনে করেন। এবং আপনার ধারণা যে বিএনপিটা আগে থেকে জানতো? জি জি। তারপর আপনি আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে এই নির্বাচন নিয়ে যে এত আলাপ, এই আলাপের কোথাও একটু আগে আপনি নাগরিকের কথা বলছিলেন, মানুষের কথা বলছিলেন, শ্রমিক, নাগরিক, সাধারণ মানুষ, এবং আপনি যে 1400 শহীদের তালিকা যেটি জাতিসংঘ দিয়েছে সেখানেও যদি দেখেন এটাকে বেশিরভাগ সময় শিক্ষার্থীদের আন্দোলন, নিঃসন্দেহে শিক্ষার্থীরা নেতৃত্বে ছিল, কিন্তু যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন সেই মানুষগুলোর প্রতিনিধিত্ব কতখানি আছে সেটা নির্বাচন কমিশন বলি, সরকার বলি, এমনকি রাজনৈতিক দলগুলোর যে ইস্তেহার কিংবা 31 দফা নানান দফা যেগুলো দেওয়া হচ্ছে সেখানে। প্রথম কথা হচ্ছে, আমি আমার আগের বক্তব্যে এটি বলেছি, আমরা এই গোল টেবিলে বসে নির্বাচন নিয়ে প্রতিটি শব্দ নিয়ে প্রতিটি কথা নিয়ে বাক্য নিয়ে যে পরিমাণ কাটাছেড়া করছি, এটাতে আসলে আপনি আমাকে বলেন যে বাংলাদেশের সাধারণ একজন, আমি রিক্সা চালক দিনমজুরদের কথা বাদ দিলাম, সাধারণ একজন কর্মজীবী মানুষের আসলে কি যায় আসে? সাধারণ একজন বাংলাদেশের কর্মজীবী মানুষ, তারা চায় নিরাপত্তা, তারা চায় তারা ঠিকঠাক মতো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, একটু বিনোদনের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এগুলোর জন্যই কিন্তু আমরা দেখেছি যে কিভাবে রাস্তায় মানুষ নেমেছে লাখে লাখে জুলাইয়ে। সেই জায়গায় আপনি বাংলাদেশের মানুষকে রাস্তায় নামার নিরাপত্তার এই অধিকারটা, এই নিরাপত্তাটা দিতে পারছেন কিনা বর্তমান সরকার হিসেবে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তরে আমি আসবো, কিন্তু বিগত আলাপে আমার সহ আলোচকদের কাছ থেকে যে আমি বলবো যে মনস্তত্ত্বটা আমি পেয়েছি, আমার বয়স খুবই কম, আমার অভিজ্ঞতা অনেক ক্ষুদ্র, কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি রাজনীতির মাঠে আসলে এই ধরনের নেগোসিয়েশন, এই ধরনের ঐক্যমত, একটা কথা বলা তারপর সেখান থেকে একটু নেগোসিয়েট করে একটু কম্প্রোমাইজ করা, এগুলো চলতেই থাকবে, এগুলোকে ভিলিফাই করার কিছু নাই। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছিলেন এপ্রিলে করবেন, তারপরে তিনি সেখানে ফেব্রুয়ারিতে গিয়েছেন, সেটাকেও এত ডিফেন্ড করে ভিলিফাই করার কিছু নাই। ঠিক একইভাবে বিএনপি বলেছিল ডিসেম্বরে চায়, তারা এখন ফেব্রুয়ারিতে গিয়েছে, সেটাকেও ভিলিফাই করার কিছু নেই। এটি হওয়া উচিত, এটি স্বাভাবিক, আমরা এটি প্রত্যাশা করি একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ চর্চায়। এপ্রিলে যেটা বলেছে সেটা জুনে গেলেও ভিলিফাই করার কিছু না। এখানে বিষয়টা হচ্ছে যে ভিলিফিকেশন কেন আমি মানা করছি, কারণ এটি একটি বড় রাজনৈতিক দল যে শুরু থেকে নির্বাচন চাচ্ছিল, তাদের সাথে প্রধান উপদেষ্টার একটি সংলাপের মধ্য দিয়ে হয়েছে। এখন আউট অফ নোহোয়্যার যদি আপনি জুনে চলে যান আপনার কোনো লজিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া, তাহলে তো সেটির ভিন্ন একটি মাত্রা দাঁড়াবে। কিন্তু কথাটি হচ্ছে যে এই নেগোসিয়েশনগুলোর প্রয়োজন আছে, অর্থাৎ সরকারের দিক থেকে যেরকমটি আজাদ ভাই বললেন যে নাগরিকদের সাথে সরকারের সম্পর্ক হিসেবে তিনি দেখালেন যে 100টিরও বেশি আন্দোলন হয়েছে, 200টিরও বেশি আন্দোলন হয়েছে। আন্দোলন মানে এই সরকারকে তো আমরা ওন করি, এই সরকারকে তো আমি এখনো পর্যন্ত ওন করি, কারণ আমার আন্দোলনের ফলে সরকারকে আমি ক্ষমতায় বসাতে পেরেছি। তো সেই ওন করার পরে সরকার আমাকে কি ট্রিটমেন্ট দিয়েছে? এই যে 200টি আন্দোলন হলো, আমি বলছি না সকলের দাবি মেনে নিতে হবে, এটি সম্ভব না, কিন্তু নাগরিকদের ভিন্নভাবে ট্রিট করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নভাবে ট্রিট করা হয়েছে। এনসিপিকে এক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে হচ্ছে ইনকিলাব মঞ্চকে এক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, বাম রাজনৈতিক দলগুলোকে ভিন্নভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। সেই জায়গা থেকে আপনি যে বলছেন নির্বাচনের সাথে বর্তমান মানুষের সম্পর্ক কি, বর্তমান মানুষ এই যে পুলিশ নিয়ে যে এখনো জনমনে আপনি দেখবেন যে এক ধরনের অস্বস্তি, পুলিশের মধ্যেও কিন্তু একটা অস্বস্তি, সেটা আপনার স্বীকার করতে হবে। নাগরিকদের মধ্যে একটা অস্বস্তি, সেটাও আপনার স্বীকার করতে হবে। নির্বাচন যখন হবে, ব্যালট বাক্স কারাকারি হবে না, সেটি নিশ্চয় কেউ এখানে আমাকে দিতে পারবেন না। আমরা অলরেডি দেখছি গ্রামে গঞ্জে, মহল্লায়, উপজেলায় পাওয়ার পলিটিক্স চলছে, আমরা চাঁদাবাজি দেখছি, আমরা পিটিএ মেরে ফেলার ঘটনা দেখছি, আমরা অসংখ্য মব অ্যাটাকের ঘটনা দেখেছি। সেগুলোই সরকার কিভাবে ট্যাকেল করবে? এখন সেগুলো তো নির্বাচন কমিশন ট্যাকেল করবে না, সেগুলো ট্যাকেল করবে আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই জায়গায় সাধারণ জনগণের আপনি বেতন ভাতার কথা বলেন, এই যে এত দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে শিক্ষকরা বেতন পাচ্ছিল না, তার পরবর্তীতে আমরা দেখেছি যে গার্মেন্টস শ্রমিকরা এখনো বেতন পাচ্ছে না। আমাদের শ্রম উপদেষ্টা কথা দিয়েছিলেন যে ঈদের আগে তারা বেতন পাবে, তিনি মিথ্যাচার করেছেন, তিনি স্পষ্টত মিথ্যাচার করেছেন টিএনজেড এর শ্রমিকদের সাথে, তারা এখনো বেতন পায়নি। আমরা দেখেছি যে এখনো যে লিস্টেড শহীদরা রয়েছেন, আমাদের সরকারিভাবে যে 1500 শহীদের লিস্ট করা, সেই শহীদ পরিবারের জনগণদের, সেই শহীদ পরিবারের স্ত্রীদের কি ধরনের বঞ্চনার ভেতর দিয়ে যেতে হয় আপনাদের কোনো ধারণা নাই। সেই শহীদ পরিবারের স্ত্রীদের টাকা পয়সা নিয়ে তাদের শ্বশুর বাড়ি থেকে শুরু করে সকল জায়গায় তাদের কটূক্তি সহ্য করতে হয়। এখনো আমরা দেখছি যে ভয়াবহ সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ ধরনের অনলাইন অ্যাটাক, সোশ্যাল মিডিয়া আপনি বাদ দেন,
আপনি কত শতাংশ ধর্ষণের বিচার আপনি এখনো হইতে দেখেন? এই যে মব অ্যাটাকের মধ্য দিয়ে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, এগুলো নিয়ে আমরা দেখি যে হাজার চিল্লাফাল্লা করার পরে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়। তো এগুলো তো আমাদের এটা বুঝতে হবে যে এই সরকারের পেছনে আমাদের ইমোশন আছে। আমার মনে হয় বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন তারা আসলে এই বিষয়টিকে অনেক ব্যক্তিগতভাবে নিয়ে নেন। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নাই। এই সরকারের পেছনে আমাদের ইমোশন আছে দেখেই আমরা চাই এই সরকার অবশ্যই সফল থাকুক এবং সেই সরকার একটি চমৎকার একটি নির্বাচন, আমি জীবনে কোনোদিন ভোট দিতে পারিনি, একটি চমৎকার নির্বাচনে আমরা ভোট দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। তারপরে আপনাকে থামাতে, আপনি ভালো বলছিলেন, তাও থামাই কারণ একটা বিরতির জন্য। আর একটা বড় ইস্যু আপনি খেয়াল করেছেন কিনা, ইশরাক হোসেন বিএনপি নেতা এবং উপদেষ্টা সজীব ভুঁইয়া দুইজন বলছেন, সজীব ভুঁইয়া বলছেন যে ইশরাকের কাছে আরো পরিপক্ক এবং দায়িত্বশীল আচরণ তিনি প্রত্যাশা করেন, আর ইশরাক হোসেন বরাবরের মতোই বলছেন যে তিনি উপদেষ্টা পদে বহাল থাকার নৈতিকতা হারিয়েছেন। ফলে এই বাক্যালাপের বিপরীতে ঢাকা শহরের মানুষ যারা, বিশেষ করে দক্ষিণ সিটির, তারা কি পাচ্ছেন সেই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর একবার স্বাগত। আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছি। তাপসীদের প্রাপ্তি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং ইশরাক হোসেনের পরস্পরকে নিয়ে যে ধরনের আলাপন, এবং তার বিপরীতে দক্ষিণের নাগরিকরা বা ঢাকা সিটির মানুষরা কি পাচ্ছেন আসলে। এবং ইশরাক সম্প্রতি গতকালকে কর্পোরেশনে গিয়েছেন, মাননীয় মেয়র লেখা ব্যানার নিয়ে বৈঠক করেছেন এবং তার কথাই চলবে সেটিও তিনি স্পষ্ট করেছেন। বিষয়টি হচ্ছে যে যে রাজনৈতিক পরিবেশ আমরা প্রত্যাশা করি সেটির কথা একটু আগে বলছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম যে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইশরাক হোসেনের মধ্যেও আমরা সেই আন্তঃপারস্পরিক সম্পর্ক, সেই নেগোসিয়েশন, সেই রাজনৈতিক শিষ্টাচারের আসলে প্রতিফলন দেখব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে আমরা কারো মধ্যেই সেই প্রতিফলনটি দেখতে পারিনি। এখানে বিষয় হচ্ছে ঠিক যে আমি বলবো যে এই যে রিজিডিটি, যে আমার কথাই শেষ কথা এবং একটি সেন্স অফ অথরিটি, আপনি দেখবেন যে জুলাই আসলে অনেক মানুষকে সেন্স অফ অথরিটি দিয়েছে। যে অথরিটি আসলে হওয়া উচিত ছিল জনগণের, যে অথরিটি হওয়া উচিত ছিল জুলাই আহত, জুলাই শহীদ, জুলাই পরিবারের সদস্যদের, কিংবা যেই অথরিটিটা হওয়া উচিত ছিল সাধারণ মানুষের যারা আসলে ক্ষতির শিকার হয়েছেন, সেই অথরিটিটা কিছু মানুষ, কিছু নির্দিষ্ট মানুষ নিজেদের দলের প্রয়োজনে, নিজের ব্যক্তিগত স্বার্থের প্রয়োজনে নিয়ে তারা যে পরিমাণ রিজিডিটি এবং জেদ, আমি বলবো রাজনীতিতে জেদ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভুল দিকে জেদ করলে যেটা হয় যে সাফারার হতে হয় আসলে জনগণকে। আপনি দেখবেন যে দক্ষিণের জনগণের বিভিন্ন ধরনের সমস্যা, তাদের বাসার এলাকার মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম বৃদ্ধি পাওয়া, ড্রাগসের বিভিন্ন চোরাচালান বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে হেনস্থাকরণ, অনেক ছিনতাই, অনেক ধরনের কিন্তু ইস্যু রয়েছে। কিন্তু এই ধরনের একটি দোলাচলের মধ্যে সেই সাফারার হতে হচ্ছে কিন্তু জনগণকে। উপদেষ্টাও সাফারার হচ্ছেন না, ইশরাক হোসেনও সাফারার হচ্ছে না। তো সেই জায়গায় আসলে মধ্যস্থতাকারী হবেন কে? সেই জায়গাতে একজন মধ্যস্থতাকারী দরকার। এবং আমি মনে করি যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট বিচক্ষণ মানুষরা রয়েছেন যারা আসলে এই জায়গায় মধ্যস্থতা করতে পারতেন। ইভেন আমাদের সিভিল সোসাইটিও যথেষ্ট এই ধরনের বিচক্ষণ মানুষ রয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে এইরকম একটা সময়ে যখন মধ্যস্থতা করার দরকার ছিল বিএনপির এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে, সেই জায়গায় কিন্তু তারা করলেন না। যেই কারণে সিচুয়েশনটা এসকেলেট করলো, যেই কারণে পরবর্তীতে 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিচুয়েশনে গেল। আসলে প্রশ্নটি যেখান থেকে আমি শুরু করেছিলাম, আমি আবার সেখানেই ফিরে যাব যে এই ধরনের দোলাচল আসলে জনমনে ভালো কোনো প্রভাব সৃষ্টি করে না। এখানে ভিন্নমত থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন যে যখন দীর্ঘদিন ধরে এক ধরনের রাস্তা আটকে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, সাধারণ মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি, আমরা দেখতে পেয়েছি। ঠিক একইভাবে যখন ধরেন বিএনপির কর্মীদের মধ্যে, বিএনপির নেতাদের মধ্যে এটি একটি নেগেটিভ মেসেজ বারবার তাদেরকে থ্রেট হিসেবে প্রতিপন্ন করা হয়, তারাও কিন্তু সেটাকে ভালোভাবে নিচ্ছে না। তো সেই জায়গা থেকে যে মধ্যস্থতা, যে রাজনৈতিক শিষ্টাচার এবং আমরা বলি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলোর জন্য জুলাই আসলে হলো, তো আমরা তো সেগুলোর প্রতিফলন পাচ্ছি না কারো কাছ থেকে। জি, জাহিদ ভাই, আসলে কি সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন যেমনটা ইশরাক দাবি করছেন, নাকি এটা কথার কথা এবং তার পদত্যাগের দাবি? আর সেই সঙ্গে প্রশ্ন হচ্ছে, আদালতের রায় যদি ইশরাককে মেয়র করে, চট্টগ্রামে যদি শাহাদত সাহেব মেয়র হতে পারেন, উনি পারবেন না কেন? আমি আসলে নিজেও জানি না, এবং আমি খুব অবাক হই যে এই ফাইটটা এই জায়গায় এসে ঠেকলো কেন। সত্যি তাই। কারণ হলো, একটা কথা মনে রাখা ভালো, এটা সজীব ভুঁইয়া সামনে আছেন, এই মেয়র হওয়াকে কেন্দ্র করে ঢাকায় কি হচ্ছে দিনের পর দিন, এটা কি উপদেষ্টা পরিষদ জানেন না? উপদেষ্টা পরিষদের কিন্তু বৈঠক বসে, এটা আলোচনা হয়েছে, এবং আমি এটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, উপদেষ্টা পরিষদই সম্মিলিতভাবে এটা চাইছেন, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা। কি চাইছেন? যে ইশরাক মেয়র হবেন না। আচ্ছা, মানে এটা সরকারের সিদ্ধান্ত? অবশ্যই সরকারের সিদ্ধান্ত। কেন?
কারণ ওই যে বললাম যে দিনের পর দিন প্রথম হলো সিটি কর্পোরেশনে কেওস হচ্ছে, তারপর একটা পর্যায়ে রাস্তা ব্লকেড হয়েছে, এবং কি হয় উপদেষ্টা পরিষদ যখন বসে তখন সবার প্রবলেমগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়। উপদেষ্টা পরিষদে একসাথে বসার উদ্দেশ্য এটা, প্রত্যেকে তার মন্ত্রণালয় চালান, তারা যখন কালেকটিভলি সিদ্ধান্ত নেন তখন প্রত্যেকের সমস্যাগুলো যেগুলো নিয়ে আছে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন। সো সরকার এটা এন্ডোর্স করছে, মানে এটা সরকারের সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত। দ্বিতীয় কথাটা হচ্ছে আবার জনাব ইশরাক কি বিএনপির কোনো ফর্মের এন্ডোর্সমেন্ট ছাড়া এটা করছেন? উত্তর হচ্ছে না, উনি বিএনপিরও কোনো ফর্মের এন্ডোর্সমেন্ট তার কাছে আছে দিয়েই সেটা করছেন। মানে সরকার আর বিএনপির আসলে এটা এই বৈঠকের পরও কেন চলছে আমি আসলে জানি না। এর আগে দুই পক্ষের আসলে শক্তি পরীক্ষা করছিল আমি মনে করি, এবং এটা আসলে একটা সিমটম, ইটস নট দ্য ডিজিজ। সরকারের সাথে বিএনপির একটা ইন্টারনাল টেনশন চলছিল, সেটারই একটা সিমটম হিসাবে এটা সামনে এসছে, সেই কারণেই এটা ঘটেছে। কারণ আপনি নিজেই উদাহরণ দিয়েছেন যে চিটাগংয়ে একই রকম ঘটনা এটা ঘটেছে, এবং যখন বারবার মামলা এটা সেটা হচ্ছে তখন এই আলাপটা ছিল যে এটা তার মেয়াদ শেষ হয়ে যাবে, এবং জনাব আসিফ মাহমুদ রাইটলি বলছেন এটা তো মেয়াদ শেষ, এখন আর কোনো উপায় নেই, এবং এখন জনাব ইশরাক যা করছেন এটা ক্রিমিনাল অফেন্স, এসব কথাবার্তা বলছেন। তো সুতরাং এটা একটা ন্যারেটিভ তৈরি, এবং আমার আরেকটা অনুমান আছে এই মেয়রকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে কিন্তু স্টিগমাটাইজ করার চেষ্টা করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। আজাদ ভাই হয়তো অস্বীকার করবেন, তিনি সরকারের অংশ, সরকারের একজন উপদেষ্টা। আমি জনাব আসিফ মাহমুদকে এনসিপির বাইরে কিছু মনে করি না, উনি এনসিপি, এটা নিয়ে কাগজে কলমে অনেক কিছু বলা যেতে পারে। এনসিপি কিন্তু এটাকে ধরেছে যে নির্বাচন কমিশন কেন এটা ঠিকমতো ফাইট করে নাই, কেন অ্যাপিল করে না, মানে যখন ওনারা বলেন কেন অ্যাপিল করে নাই একটু এটা বলা জরুরি। জনাব ইশরাক মামলা করেছিলেন নির্বাচন কমিশন এবং ইয়ের বিরুদ্ধে, তাপসের বিরুদ্ধে। তো এই মামলায় ইশরাক জিতেছেন, ট্রাইব্যুনাল বলছে ইশরাক মেয়র হবে। এখন নির্বাচন কমিশন কি অ্যাপিল করবে? আমরা ইশরাককে মেয়র মানি না, আমাদের আগেরটাই ঠিক ছিল, তাপস মেয়র, এই অ্যাপিল করতে বলেন? আমি ঠিক জানি না আসলে। আপনি এমন একজনের পক্ষে রায় পেয়েছেন, আপনি যদি রায়ে সন্তুষ্ট হন, অ্যাপিল করা তো ফরজ না, ফর গডস সেক। কিন্তু ওনারা এইসব, তার মানে এটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করার চেষ্টা। আজাদ ভাই, জাহিদ ভাই একটা গুরুতর অভিযোগ করেছেন যে ইশরাককে আদালতের রায়ের পরেও মেয়র হিসেবে বসতে দেওয়া হবে না, এটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত। কিভাবে খণ্ডন করবেন? এক। দ্বিতীয় জায়গা হচ্ছে যে চট্টগ্রামের মেয়রকে যে কারণে বসতে দেওয়া হয়েছে বা আপনারা বসতে দিয়েছেন, চট্টগ্রামের রাজনীতি আর ঢাকা শহরের নিয়ন্ত্রণে নগর ভবনের ভূমিকা, সেই জায়গাটাই সরকারের কেউ চান না, বা বিশেষ করে ছাত্রদের পক্ষে যে দুই উপদেষ্টা আছেন তারা চান না। এই আলোচনাও, এই অভিযোগে কেউ তুলেন, কি ব্যাখ্যা দিবেন? ধন্যবাদ। উনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের তো এর মধ্যে মিটিং হয়েছেন, সো উপদেষ্টা পরিষদ যেহেতু কোনো পদক্ষেপ নেয় নাই, তাহলে উপদেষ্টা পরিষদের একটা সায় আছেন। তো একইভাবে তাহলে যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে তো এর মধ্যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেকগুলো মিটিং হয়েছে, তারাও যেহেতু কোনো স্টেপ নেয়নি, তাহলে আমাদেরকে তো ধরে নিতে হবে যে দল হিসেবেও বিএনপির এটাতে সায় আছে। সো একতরফাভাবে শুধু সরকারকে ব্লেম করা, এটার জন্য আমি মনে করি না যে এটা যথার্থ। মানে এটা তাহলে বিএনপি এবং সরকারের সম্মিলিত দায়? আমি মনে করি না যে সরকারের এখানে কোনো দায় আছে, কারণ সরকারের দিক থেকে আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে ব্যাখ্যাটা বলা হয়েছে, আমি শুধু আপনাকে সেই ব্যাখ্যাটাই দিতে পারি, আমার নিজস্ব কোনো মতামত নাই এখানে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আদালতের কাছে যখন যাওয়া হয়েছিল, আদালত বলেছে যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এসি, সর্বোচ্চ আদালতের কথা বলেছে, আমি ট্রায়াল কোর্টের কথা না। তো ইসি যে গ্যাজেটটা প্রকাশ করেছে, ইতিমধ্যে সেই গ্যাজেট মেয়াদ উত্তীর্ণ এবং সিটি কর্পোরেশনও মেয়াদ উত্তীর্ণ। আমি বলছি না যে এটা আমার মতামত, আমি জাস্ট সরকারের ভাষ্যটা বলছেন, সরকার কেন আপনার শপথটা পড়াচ্ছে না এটা। এখন যদি আবার সরকার তাকে এরকম পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ গ্যাজেট এবং মেয়াদ উত্তীর্ণ একটা সিটি কর্পোরেশনের জন্য একজনকে মেয়র হিসেবে ঘোষণা করে, তাতে আবার কোনো আইনের ব্যত্যয় ঘটে কিনা সেটা দেখার অধিকার আমি মনে করি যে সরকারের আছে, এবং সরকার সেটাই দেখছে এবং সেটা পর্যালোচনা করে যে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সরকার নেবে সেটা। জি, কিন্তু আজাদ ভাই ধরেন আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যাখ্যা একদম শতভাগ সঠিক, কিন্তু তাহলে একজন নাগরিক সরকারের একটি স্থাপনায় গিয়ে নিজে বসে পড়লেন, সেটি তো তাহলে অপরাধ। সরকার সেটি প্রতিরোধ করছে না কেন, বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? ক্রিমিনাল অফেন্স হলে আপনার ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাৎক্ষণিকভাবে করতে হবে এরকম তো না।
প্রতিরোধ করার বিভিন্ন উপায় আছে, প্রয়োজনে অন্যভাবে এটা ডিল করবে, কথা বলে চেষ্টা করবে যদি সম্ভব হয়, হবে না হলে আইনি ব্যবস্থা যদি নিতে হয় নেবে। এটা যারা সরকারের নীতি নির্ধারক আছেন তারা এই বিষয়ে কী করণীয় আছে তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর সবচেয়ে বড় জিনিস আসলে সাধারণ মানুষ দেখছে এখানে আসলে কি হচ্ছে, এটা আসলে সবকিছু সরকারকে এসে বলারও কোনো প্রয়োজন আমি মনে করি না। জি জি, অনেক ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান, ধন্যবাদ তাপসী দেবপ্রাপ্তি। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।